আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রচণ্ড অস্থিরতার মধ্যে পুরো দেশের মানুষের জীবন যাচ্ছে। মানুষের দৈনন্দিন চিন্তা চেতনা, কর্ম, আহার বিহার ইত্যাদি সব কিছুর মধ্যে অস্থিরতায় ঢুকে পড়েছে। এবং সেই অস্থিরতা, অর্থনৈতিক সংকট, সেই অস্থিরতা আরও অনেক কিছু। সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে, নানা রকম অনিশ্চয়তার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে যে আতঙ্ক, যে অবিশ্বাস মানুষের জীবনকে রীতিমতো স্থবির করে তুলেছে। এই রাজনীতিতে যে কথাগুলো আমরা গত সেই 2023 সন থেকেই বলে আসছি, একের পর এক আমাদের মন এবং মননে যে বিষ তৈরি হয়েছে, বিষক্রিয়া তৈরি হয়েছে, সেটি এখনো আমাদের উপর যাকে বলা হয় রীতিমতো জগদ্দল পাথর হয়ে আছে। 2023 সনে আমরা সবাই বলেছি শেখ হাসিনার উচিত হবে না আরেকটি অবৈধ নির্বাচন করা, তাদের উচিত হবে একটি ইনক্লুসিভ নির্বাচন করা। কিন্তু আমাদের সেই কথাগুলোর প্রতিক্রিয়াতে শেখ হাসিনার যারা লোকজন ছিলেন তারা ঠাট্টা করেছেন, মস্করা করেছেন, ক্ষেত্র বিশেষে জুলুম করেছেন, পিটুনি দিয়েছেন, জেলে পুরেছেন এবং কিংস পার্টি গঠন করা থেকে শুরু করে এখনো কুকর্ম নয় এই জিনিসগুলো করেছেন। আমরা যারা বুঝতে পেরেছিলাম যে এই কিংস পার্টি করা অর্থাৎ বিএনএম করা, তারপর শেষে শাহজাহান সাহেবদের মতো লোক, তমুর আলম খন্দকারদের মতো লোক, শমশের মুবিন সাহেবদের মতো লোকদেরকে এনে এনে তারপরে রাজকীয় পার্টি বানানো, কিংস পার্টি বানানো, তাদেরকে এমপি মন্ত্রী বানানো, লোক দেখা, এগুলো সবই অন্যায়। এতে করে যারা আসছেন তারাও লাভবান হবেন না, যারা করছেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু তারা সেই কাজগুলো করে গেছেন। ফলে আমরা যারা এই জিনিসগুলো বুঝেছি, ঘৃণা করেছি, আমাদের সবার উপর কিন্তু একটা মনের চাপ পড়েছে। চোখের সামনে যদি দেখেন একটা জিনিস, আপনার নির্ঘাত বুঝতে পারছেন যে এখানে ধ্বংস অনিবার্য। তো সেখানে তারপর যদি তারা সেই কর্মকাণ্ডগুলো করে এবং আপনাকে দেখতে হয়। বাতাসেই বারুদের গন্ধ, চলছে হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি। থেকে কন্টিনিউয়াসলি আমাদের মধ্যে এই এক ধরনের একটা মানসিক পীড়ন চলছে। আর এই পীড়নটি 2023-24 সনে এবং এই 25 সনে এসে মারাত্মক আকার ধারণ করেছে। 2024 সনে যখন শেখ হাসিনা ক্ষমতায় এলো, ঠিক 15 দিন যাওয়ার আগেই একটা টকশোতে আমি বললাম যে এই সরকার 1 বছর টিকতে পারবে না। তো আমি কথাটা বলেছি, বলার পরেও আমার মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছে, ভীষণ রকম প্রতিক্রিয়া হয়েছে। আবার এই যে যারা বিপ্লব হলো, এই বিপ্লবটি যে হবে এটা আমরা অনেক আগের থেকে, আমি তো সেই 2014 সন থেকেই বলে আসছি যে শেখ হাসিনার পতন হবে বিএনপির হাতে নয়, সেনাবাহিনীর হাতে নয়, এমন লোকদের হাতে যেটা আমাদের মন মস্তিষ্ক কল্পনা করতে পারছে না। এর কারণ হলো দৃশ্যমান প্রতিদ্বন্দ্বীদেরকে যদি আপনি শেষ করে দেন তাহলে অদৃশ্য প্রতিদ্বন্দ্বী আপনার জন্য অনিবার্য হয়ে পড়বে। এবং এই যে আজকের যারা যুবক, এই যুবকরা যে এইভাবে নেতৃত্বে আসবেন এটা তারাও কল্পনা করেনি, আমরাও কল্পনা করিনি। এখন এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব সম্পর্কে গণজাগরণ মঞ্চের একজন নেতা ছিলেন, আমার নামটা মনে আসছে না, তো তার একটা কথা খুব ভাইরাল হয়েছে। তো তার সেই বক্তব্য আর বর্তমান বিপ্লবের নেতাদের বক্তব্য এবং আরেকটি বিপ্লব হয়েছিল হেফাজত, এই তিনটি ঘটনাকে একত্র করলে ফলাফল সেম। তো সেই গণজাগরণ মঞ্চের যে নেতা বলেছিলেন যে আমরা একটা জনপ্রিয় বিষয় নিয়ে বিচারের দাবিতে রাজপথে নেমেছিলাম, এটাতে জনগণ যে এইভাবে সাড়া দিবে এটা আমরা ভাবিনি। একইভাবে বর্তমানে যারা নিজেদেরকে বিপ্লবের অধিকর্তা মনে করছেন তারা একবার জীবনের স্বপ্নে ভাবেননি যে তারা নেতা হবেন। এরা সবাই আত্মসমর্পণ করে বসেছিল। মানে ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে তারা যে কথা বলেছেন, যে দস্তখত দিয়েছেন, যে অঙ্গভঙ্গি করেছেন, এটা তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই সরকারের কাছে আত্মসমর্পণ করে ফেলেছিল। দিস দ্য রিয়েলিটি। আর বাকি যে কথাগুলো এগুলো বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলা। তো গণজাগরণ মঞ্চের যারা নেতৃবৃন্দ তারা বিভিন্ন সময় বড় বড় কথা বলছেন, কিন্তু ওই নেতা, অনেক শীর্ষ নেতা, তিনি যেটা বলেছেন যে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কিন্তু যখন ঘটনাটা ঘটে গেল আমাদের মধ্যে একজন অহমিকা বোধ চলে আসলো যে আমরা নেতা হয়ে গেছি, আমরা রাষ্ট্র পরিচালনা করবো, রাষ্ট্র নিয়ন্ত্রণ করব, রাজনীতি নিয়ন্ত্রণ করবো, কিন্তু এগুলো কোনো কিছু করার মতো ক্ষমতা, যোগ্যতা, অভিজ্ঞতা কিছুই আমাদের ছিল না। ফলে আমরা যেভাবে পরাজিত হয়েছি, বর্তমান যারা আছেন তারাও একইভাবে পরাজিত হবে। একই ঘটনা কিন্তু হেফাজতের ক্ষেত্রে।
হেফাজতের যারা একত্রিত হয়েছিলেন, আমরা এই কওমি লাইনের এত হুজুর বাংলাদেশে আছেন, এত মাওলানা বাংলাদেশে আছেন, এত ছাত্র বাংলাদেশে আছেন, আমরা কল্পনাই করতে পারিনি। এরা বিভিন্ন জায়গাতে পড়াশোনা করেন, কোরআন পড়েন, হাদিস পড়েন। আমরা এই সমাজে তাদেরকে মসজিদের ইমাম, মাদ্রাসার যাকে বলে শিক্ষক, বড়জোর খুব মেধাবী হলে 2-4 জন 1%ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূলধারাতে আসতে পারে না, আর কওমি লাইনে তো কেউ আসতেই পারে না। তো এরা সাধারণত ইসলামী অঙ্গনে ঘুরে বেড়ান। তো তারা হঠাৎ করে শক্তিশালী হয়ে গেলেন, গণজাগরণের মঞ্চে তারা একটা বিরাট বিপ্লব করে ফেললেন, এবং বিপ্লবের পর তারা মনে করলেন যে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারেন হযরত উমরের মতো, আবু বকরের মতো, এবং তারা বলতে গেলে একটা খেলাফতের ডাকি দিয়ে বসলেন। কে প্রধানমন্ত্রী হবেন, কে রাষ্ট্রপতি হবেন, কে কোন মন্ত্রণালয়ে নেবেন, সেটা নিয়ে শাপলা চত্বরে রীতিমতো লঙ্কা কাণ্ড। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাদের সবার জীবন তছনছ হয়ে গেছে। অনেকে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। যারা জীবিত ছিলেন নেতৃবৃন্দ, তারা সবাই জেল খেটেছেন, আর জেল খাটার পরে এখন তাদের শারীরিক, পারিবারিক, মানসিক সবকিছু শেষ হয়ে গেছে। তো একইভাবে এখন এই যে বিপ্লবের এই সময়টিতে যা কিছু হচ্ছে, সেই অতীতের ধারাবাহিকতায় যারা বিপ্লবী তারা কিন্তু নিজেদেরকে বিচার বিশ্লেষণ করতে পারেনি। না পারার কারণে এখন নানা রকম অস্থিরতা, নানা রকম গুজব, নানা রকম স্ক্যান্ডাল চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং এর মধ্যেই মানুষজন বলার চেষ্টা করছে যে বাতাসে বারুদের গন্ধ। কেউ বলার চেষ্টা করছেন যে এই জরুরি অবস্থা জারি হবে, আজকে জরুরি অবস্থা জারি হবে, কালকে জরুরি অবস্থা জারি হবে। কেউ বলছেন যে অমুকে পালিয়ে গেছে, অমুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম রিউমার। কেউ বলছেন ওকে গ্রেপ্তার করে নিয়ে ডিম থেরাপি দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। সেনাবাহিনী প্রধান কি করবেন, সেনা প্রধান আজকে বৈঠকে কি কি বলবেন, আজকে ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসবে, তারপরে অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্মকর্তা রয়েছেন, তারা পক্ষে বিপক্ষে নানা রকম গুজব তারাই বেশি ছড়াচ্ছেন। দেশের বাইরে থেকে যারা ছড়াচ্ছেন তারা জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে লোক, তারা তাকে ইন্ডিয়ার দোসর হিসেবে বলার চেষ্টা করছেন, রয়ের এজেন্ট, শেখ হাসিনার এজেন্ট হিসেবে বলার চেষ্টা করছেন। আবার তার পক্ষে যারা লোকজন বাংলাদেশে আছেন তারা বলার চেষ্টা করছেন যে এই লোকের মতো এরকম ভালো মানুষ আর বাংলাদেশে দ্বিতীয়টি পয়দা হয়নি। তো এরই মধ্যে নানা রকম গুজব। সেনাবাহিনীর একটা গাড়ি যদি কোথাও বের হয়, সাধারণ কর্মে তারা বের হচ্ছে, এখন যেহেতু তারা টহলে আছে, তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, তো এরকম 10টা গাড়ি হয়তো বের হচ্ছে। এটা গভীর রাতে এরকম একটা ছবি দিয়ে ফেসবুকে কেউ বলে দিল যে এই এত রাতে ট্যাঙ্ক কেন বের হচ্ছে, এত রাতে গাড়ি কেন বের হচ্ছে, আর্মার ভেহিকেল কেন বের হচ্ছে। হয়তো দেখা গেল যে এই যে তাদের 30,000 সৈন্য অন ডিউটিতে আছে, এটাকে তারা হয়তো 8 ঘন্টা করে ডিউটি করে। তো এই 30,000 সৈন্য 8 ঘন্টা ডিউটি করে তারা চলে যায়, আবার আর একটা গ্রুপ আসে, আবার আর একটা গ্রুপ আসে, এরকম এক ধরনের হয়। আবার যেটা হয় যে 30,000 সৈন্য তারা 1 মাস বা 15 দিন ডিউটি করলো, তারা চলে গেল, আবার নতুন 30,000 সৈন্য আসলো, এবং যখন যারা যায় তাদের সঙ্গে তাদের অস্ত্র, তাদের পোশাক, তাদের গাড়ি সেখান থেকে চলে যায়, আবার নতুন যারা আসে তাদের অস্ত্র, পোশাক, গাড়ি নতুন আসে। ফলে এখানে কিন্তু প্রচুর মুভমেন্ট হচ্ছে, প্রচুর ফুয়েল কস্ট হচ্ছে, প্রচুর খরচ যাচ্ছে সীমাহীন। আপনারা এই যে সেনাবাহিনী 30,000 সৈন্য এই মুহূর্তে দায়িত্ব পালন করছে, এটাতে আমাদের জাতীয় বাজেট থেকে মাথা পিছু কত টাকা খরচ হচ্ছে, এটার হিসাব যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন। এর কারণ হলো তাদেরকে এই যুদ্ধ অবস্থায় যে ভাতা দেওয়া হয়, এই স্পেশাল ভাতা তাদেরকে এই মুহূর্তে দিতে হচ্ছে তাদের এই পেট্রোলিং ডিউটির জন্য, এবং তারা যে খরচ করছে, তারা যে ঝুঁকি নিচ্ছে, প্রচুর, মানে রাষ্ট্রের প্রচুর খরচ হচ্ছে। তো এগুলো নিয়ে আমাদের মধ্যে যে অস্থিরতাগুলো তৈরি হচ্ছে, সেই অস্থিরতার ফলে আমাদের যে অতীতকালে যে মানসিক রোগ, সেই মানসিক রোগগুলো কিন্তু আরো প্রবল আকার ধারণ করছে। শেখ হাসিনাকে নিয়ে আমাদের আতঙ্ক ছিল, ক্ষোভ ছিল, অবিশ্বাস ছিল, ভয় ছিল, এবং এর ফলে আমরা বিকলাঙ্গ হয়ে পড়েছি। সেই বিকলাঙ্গ শরীর মন নিয়ে আমরা এই যারা বিপ্লবী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের উপর আমরা ভরসা করেছি, আশান্বিত হয়েছি, এবং তাদের কাছে আমরা অনেক কিছু আশা করেছি, এবং সেখানে যখন হতাশা চলে এসেছে আমরা আর এক দফা বিকলাঙ্গ হয়ে পড়েছি। আগে যেমন পা খোড়া ছিল, এখন আমাদের হাতও খোড়া হয়েছে। এখন হাত পা খোড়া হয়ে যাওয়ার পর আমরা এখন আশা করছি যে দেশের জরুরি অবস্থা জারি হলে, মার্শাল ল আসলে, সেনা শাসন আসলে আমরা হয়তো সুখে থাকবো, ভালো কিছু হবে, মব হবে না, তারপর শেষে এটা হবে না, ওটা হবে না, আমাদের দেশ দুধ এবং নহরে প্রবাহিত হবে। আল্লাহ না করুক যদি ওইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, এবং যদি সেনাবাহিনী ক্ষমতায় আসে, জরুরি অবস্থা জারি হয় এবং পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, তাহলে এখন আমাদের যতটুকু আছে সেটুকু কিন্তু আমরা হারিয়ে ফেলবো। ফলে আমি মনে করি যে আমরা এই যে যারা সাধারণ জনগণ রয়েছি, আমরা যদি এই সমস্ত বিষয়ে ভাইব তৈরি না করি এবং রেসপন্ড না করি, আমরা যদি সাধারণ মনোমস্তিষ্ক দিয়ে বাস্তবতার নিরিখে প্রতিটি বিষয় কল্পনা করি যে কোনটি করা সম্ভব, কোনটি সম্ভব নয়, রাতারাতি 15টি বছরে যে অপশাসন, অব্যবস্থাপনা,
সেটি বন্ধ করা ডক্টর মোহাম্মদ ইউনূস তো দূরের কথা, পৃথিবীর কেউ পারবেন না। সেনাপ্রধান শত চেষ্টা করলেও তিনি পারবেন না। ২ নম্বর হলো যে মানুষের মন থেকে ভয় এবং আতঙ্ক অনেকটা চলে গেছে। এখন যারা পুলিশে রয়েছেন, আর্মি রয়েছেন, সরকারি কর্মকর্তা রয়েছেন, তাদের বিরুদ্ধে এই যাবৎকালে যে মব তৈরি হয়েছে, সেই জিনিসটিকে একটা চেইন অফ কমান্ডে আনতে অনেক সময় দরকার। কিন্তু সেটি না করে সেনাবাহিনী হোক বা পুলিশ হোক, তারা যদি রাতারাতি লাঠিচার্জ করে এবং ২-৪ জন যদি মারা যায়, লক্ষ লক্ষ মানুষ আবার কিন্তু রাজপথে নেমে আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আরেকটি নতুন, সেটা অভ্যুত্থান নয়, একটি নতুন অরাজকতা। অর্থাৎ আগে যেটা শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, কিন্তু এখন যেটা হবে সেটা হলো রাজার বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে, রাজত্বের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা, যেটিকে বলা হয় অরাজকতা, যেখানে কোনো রাজ্য নেই। সেই রকম অরাজকতা যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আমি যেখানেই থাকি না কেন, আমরা কেউ কিন্তু সুস্থ থাকতে পারবো না, ভালো থাকতে পারবো না এবং আমরা টিকতে পারবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।